নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসে। এবং সমস্ত কোশ্চেনই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো তোমরা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু আজকে নিয়ে টোটাল দুদিন কিন্তু আমাদের এক্সাম চলছে, ঠিক আছে? এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। এবং এখানে কিন্তু আমি কোনো কোশ্চেন তো অ্যান্সার বলবো না, সেটা তো আগেও বলেছিলাম। তো এখানে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ভালো পরিমাণেই থাকছে, যেমনটা তোমাদের এর আগে আমি বহুবার বলেছিলাম, ঠিক আছে? যে মোটামুটি 10টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আসবে। ঠিক সেই রকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনো শিফটে 9টা, কোনোটায় 11টা, কোনোটায় 10টা, এরকম সামথিং তোমাদের কিন্তু হেরফের হচ্ছে 1-2 নম্বরে, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোটামুটি এরকমই তোমাদের থাকছে, 10টা মোটামুটি তোমরা ধরে রাখবে। তো আশা করছি তোমরা কিন্তু প্রতিটা শিফটেই প্রায় এরকম কাছাকাছি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের পিডিএফ থেকে যেগুলো কমন আসছে, সেগুলো 2024-এর যে জিস্ট ছিল সেই জিস্ট থেকে অনেক প্রশ্ন এসছে। এছাড়া 2024-এর টোটাল আমার যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা দিয়েছি সেখান থেকেই অনেক প্রশ্ন চলে এসছে। কতগুলো প্রশ্ন? 10টার মধ্যে যদি অন অ্যান অ্যাভারেজ যদি একটা দিনে 3টে করে শিফটে এক্সাম হচ্ছে, টোটাল শিফটের অ্যাভারেজের হিসাবে যদি আমি বলি, তাহলে কিন্তু 7টা থেকে 8টা কোশ্চেন তোমরা কিন্তু অলরেডি কমন পেয়েছো, ঠিক আছে? যারা আমাদের পিডিএফ করে গেছে তারাই বলতে পারবে সেটা। অবশ্যই তোমরা অনেকেই কিন্তু বলেছে হ্যাঁ কমন পেয়েছে, ভালো মাত্রায় কমন পেয়েছে। এবং জিকে সেকশনে যদি কথা বলি, 40টা জিকে কোশ্চেন টোটাল, তার মধ্যে 10টা তো আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ছেড়ে দিই, বাকি থাকছে 30 নম্বরের জিকে কোশ্চেন। এই জিকে কোশ্চেন কিন্তু আমাদের যে পিডিএফগুলো ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, তার সাথে আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম একটা প্লেলিস্ট তোমাদের কিন্তু করা রয়েছে। সেই প্লেলিস্টটা তোমরা যদি করে যাও এবং তার সাথে যে পিডিএফগুলো যদি করে যাও, তো ওখান থেকে কিন্তু তোমাদের প্রায় 70%-এর ওপর, 80%-এর কাছাকাছি কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু কমন আসছে। আমাদের ক্লাস থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কিন্তু কমন আসছে। সুতরাং তোমরা যদি যারা এখনো পর্যন্ত দেখে যাওনি, দেখে নেবে। অ্যাপয়েন্টমেন্টে ক্লাস থেকে কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু আসছে, অবশ্যই তোমরা সেটা দেখে যাবে। তো আর কিছু বলবো না, কোন প্রশ্ন আসছে না আসছে, শুধু এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে লিঙ্ক, যেখানে তোমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, যেখানে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কিনতে পারবে। তো চলো আজকের আমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো থেকে শুরু করি। গুরুত্বপূর্ণ রয়েছে সবই, এগুলো কিন্তু অবশ্যই করে যাবে যাদের পরবর্তী এক্সাম রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সকলে যুক্ত থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, আয়তনের বিচারে পৃথিবীর ষষ্ঠতম দেশ কোনটি? আয়তনের বিচারে পৃথিবীর ষষ্ঠতম দেশ হয়ে যাবে কোনটি? অপশান 4টে রয়েছে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা, অবশ্যই অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হয়ে যাবে আয়তনের বিচারে কিন্তু ষষ্ঠতম দেশ। সব থেকে বেশি আয়তনে সবচেয়ে বড় দেশ সেটা কিন্তু অবশ্যই কিন্তু রাশিয়া রয়েছে। পরের কোশ্চেন আছে, চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? অপশান রয়েছে আমাদের কাছে 4টে। রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা দেখো সেটা, জাহাঙ্গীর, কুতুবুদ্দিন আইবক, নাকি মোহাম্মদ ঘুরি এবং ইলতুৎমিশ। তো চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশের সময় কিন্তু চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। এবং ইলতুৎমিশ তিনি কোন বংশের? অবশ্যই কিন্তু দিল্লি সুলতানেতের যে দাস বংশ বা ইলবাড়ি তুর্কি বা দাস বংশ বা মামলুক ডাইনেস্টি যাই বলো না কেন, সেই ডাইনেস্টি তিনি কিন্তু ছিলেন। কুতুবুদ্দিনের পর তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশ। এবং ইলতুৎমিশের সময় কিন্তু এই চেঙ্গিস খান 1221 খ্রিস্টাব্দে তিনি কিন্তু ভারতের ওপর অ্যাটাক করেছিলেন তার সময়, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আর এই দাস বংশ বা স্লেভ বংশ এটাকে এই জন্যই বলা হচ্ছে কারণ এই বংশে একে অপরের কিন্তু দাস ছিলেন। যেমন কুতুবুদ্দিনের পর কিন্তু যেমন তারই কিন্তু দাস ছিল, সেটা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশের পর যে দাস ছিল সেটা হচ্ছে অবশ্যই সেখানে রুকনুদ্দিন ফিরোজ শাহ ছিলেন। এছাড়া এখানে এখানে কিন্তু তোমাদের যে সুলতানা রাজিয়া, দিল্লির কিন্তু প্রথম মহিলা সুলতান ছিলেন, তিনি কিন্তু তার পরবর্তী শাসক হয়েছিলেন। তার পরবর্তীতে তার একজন দাস ছিল, সেটা হচ্ছে কি অবশ্যই 40 চক্রের একজন নেতা ছিলেন, তার নাম কি গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে? তো তারা কিন্তু পরপর এরকম দাসের পর দাস তারা কিন্তু এরকমভাবে রাজত্ব করেছিল, দাস বংশ বা ইলবাড়ি বংশ বা যেটাকে আমরা তুর্কি বংশ কিন্তু বলা হয়ে থাকে। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ আমেরিকার যে বৃহত্তম দেশ রয়েছে সেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করা তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? 5 সেকেন্ড করে টাইম পাবে। তো এটা আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হয়ে যাবে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন আছে, দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? তো দিল্লির একমাত্র এবং প্রথম এবং শেষ যে মহিলা সুলতান ছিলেন তিনি কিন্তু ছিলেন সুলতানা রাজিয়া, যিনি কিন্তু 4 বছরের জন্য তিনি কিন্তু এই সিংহাসনে ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে,
লেক প্যাংগং সো এটি একটি জলাভূমি যা ভারত এবং কার সাথে এটা সংযুক্ত করছে, কানেক্ট করে দিচ্ছে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের প্রতিবেশী দেশ, যেটা কিন্তু চায়নাকে কিন্তু এটা কানেক্ট করছে প্যাংগং সো। পরের কোশ্চেন আছে, ভারতের তোতা পাখি নামে কে পড়েছিল? তো ভারতের তোতা পাখি বা তুতেই হিন্দ যাকে কিন্তু বলা হয় সে হচ্ছে কি আমির খসরু। আলাউদ্দিন খলজির সময়কালে তিনি কিন্তু ছিলেন তার সভাকবি, ঠিক আছে, এবং তিনিই কিন্তু তাকে এই আমির খসরুকে কি উপাধি দিয়েছিলেন? ভারতের তোতা পাখি বা তুতেই হিন্দ এই উপাধি কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। তানসেন কে ছিলেন? তানসেন কিন্তু একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, যিনি কিন্তু আকবরের রাজসভায় ছিলেন, ঠিক আছে। দুটোই কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইমন বতুতা সময়কালে কে আমাদের পরীক্ষায় আছে, যেটা কিন্তু তার সময় ভারতে এসেছিলেন কে? অবশ্যই তোমরা সকলে এটা বলবে। এবং জিয়াউদ্দিন বার্নি যেটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে তার, যেটা হচ্ছে তারিখি ফিরোজ শাহী। তো এই গ্রন্থটি কার লেখা? অবশ্যই কিন্তু জিয়াউদ্দিন বার্নির লেখা। পরে কোশ্চেন আছে, আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? সকলে এটা প্রায় জানো। তো রাশিয়ার যে বৈকাল হ্রদ রয়েছে, যেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ রয়েছে। পরের কোশ্চেন আছে, সুপিরিয়র হচ্ছে আমাদের কি, যেটা কিন্তু অবশ্যই তোমরা সকলে জানো, যেটা হচ্ছে আমাদের আমেরিকায় অবস্থান করছে সুপিরিয়র, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, আচ্ছা কত সালে এই পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশনের সেট আপ হয়েছিল, গঠন করা হয়েছিল? যেটা কিন্তু সাল 1950 সালে এই প্ল্যানিং কমিশনে কিন্তু সেট আপ করা হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল প্ল্যানিং কমিশন। পরবর্তীতে এটা পরিবর্তিত হয় নীতি আয়োগে, এবং নীতি আয়োগে বর্তমান চেয়ারম্যান রয়েছেন অবশ্যই নরেন্দ্র মোদী, ঠিক আছে। এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে কবে? অবশ্যই কিন্তু 2015। পরের প্রশ্ন আছে, প্রথম রেশনিং ব্যবস্থা এটা কে চালু করেছিলেন? তো এটা কিন্তু রেশনিং ব্যবস্থা যেটা চালু করেছিল দিল্লি সুলতানের সময়কালেই তিনি কিন্তু চালু করেছিলেন। তিনি কে? অবশ্যই কিন্তু আলাউদ্দিন খলজি তিনি কিন্তু রেশনিং সিস্টেম এটা কিন্তু তিনি চালু করেছিলেন। এছাড়া তিনি আলাই দরওয়াজা তৈরি করেছিলেন, আরও অনেক কিছু করেছিলেন। পরের কোশ্চেন আছে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ এটা কি রয়েছে? পৃথিবীর বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম যে স্বর্ণ উৎপাদনকারী দেশ রয়েছে সেটা কোনটা? তো সব থেকে বেশি কিন্তু সোনা উৎপাদন করে কোন দেশ? অবশ্যই তোমরা চেষ্টা করো। যেখানে কিন্তু আমরা জানি চীন কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু এখানে স্বর্ণ কিন্তু উৎপাদন করে থাকে, এবং আমরা যদি বলি এই স্বর্ণ রিজার্ভ করে থাকে সব থেকে, অর্থাৎ গোল্ড রিজার্ভ করে কে? যারা কিন্তু আমেরিকা কিন্তু সব থেকে বেশি পরিমাণে এটাকে সঞ্চয় করে থাকে, ঠিক আছে। পরের কোশ্চেন আছে, জিয়াউদ্দিন বার্নি তার রাজসভার ঐতিহাসিক ছিলেন। তো আগের কোশ্চেনে আমরা দেখেছিলাম জিয়াউদ্দিন বার্নি তার কিন্তু তারিখি ফিরোজ শাহী, ঠিক আছে। তো তিনি কার রাজসভার সভাকবি, তিনি ঐতিহাসিক ছিলেন? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? মোহাম্মদ বিন তুগলকের সময়কালেই কিন্তু এই জিয়াউদ্দিন বার্নি তিনি কিন্তু তার রাজসভার ঐতিহাসিক কিন্তু ছিলেন। পরের প্রশ্ন আছে, সব কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। পাকিস্তানে অবস্থিত যে থর মরুভূমি রয়েছে এটা পাকিস্তানে কি নামে পরিচিত? তো আমরা জানি থর মরুভূমির যে ব্যাপ্তি রয়েছে, যেটা কিন্তু এখানে অবস্থান করছে আমাদের ভারতে, তার সাথে সাথে এটা কিন্তু পাকিস্তানে অবস্থান করছে, এই জন্য এটা গ্রেট থর মরুভূমি, ঠিক আছে। তো এটা কিন্তু পাকিস্তানে কি নামে পরিচিত? যেটা কিন্তু রাইট আনসার হবে চলিস্তান। পাকিস্তানে এই থর মরুভূমি চলিস্তান নামে কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন আছে, 44 নম্বর যে আর্টিকেল রয়েছে, আর্টিকেল থেকে অনেক কোশ্চেনই আমরা কিন্তু এক্সামে পাচ্ছি, ঠিক আছে। এর আগে আমরা ক্লাস নিয়েছিলাম, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, সেই সমস্ত ক্লাস থেকে কিন্তু তোমরা যা যা কোশ্চেন আসছে ওই ক্লাস থেকেই তোমরা পেয়ে যাবে। এর আগে যে সমস্ত ক্লাস নিয়েছি না, একটা কোশ্চেনও কিন্তু তোমাদের কিন্তু মানে প্রায় তোমাদের কি বলবো 80%-এর ওপর কিন্তু তোমরা অলরেডি কমন পেয়ে গেছো আমরা যে সমস্ত ক্লাস দিয়েছি। যদি এই সমস্ত ক্লাসগুলো কোনো ব্যাচে দিতাম না, তাহলে কি বলবো, তাহলে সব ছেলেপেলে হয়তো দেখতো, ঠিক আছে। তো এখন হয়তো এগুলো ফ্রিতে দেওয়া হয়েছে, তার জন্য হয়তো কেউ কোনো মানে গুরুত্ব নেই আর কি। তো এই জন্যই কিন্তু সবাই ব্যাচ ব্যবহার করে থাকে, এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটাই হয় বেশি। 44 নম্বর আর্টিকেল যেটা প্রণয়নের কথা বলেছে, এটা কে করেছে? অবশ্যই কিন্তু এখানে 44 নম্বর আর্টিকেল যেটা কিন্তু ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের সাথে সম্পর্কিত, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, আর কোশ্চেন তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। ইউনিফর্ম সিভিল কোড যেটা লাগু করা হয়েছে ভারতের প্রথম রাজ্য কোনটি? ইউসিসি লাগু করা, ঠিক আছে। আচ্ছা, মুঘলদের সরকারি যে ভাষা ছিল সেটা কোনটা? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল মুঘলদের? তো এখানে উর্দু রয়েছে, আরবি রয়েছে, ফার্সি এবং তোমাদের পার্সি রয়েছে এবং হিন্দি রয়েছে। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে পার্সি কিন্তু সরকারি ভাষা ছিল মুঘলদের, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন আর কি আছে,
পৃথিবীর বৃহত্তম লবণাক্ত মরুভূমি কোনটা? অপশন আমাদের কাছে 4টে রয়েছে, রাইট অ্যান্সার করো। তো এখানে কিন্তু পৃথিবীর বৃহত্তম যে লবণাক্ত যে মরুভূমি যেটা অবস্থান করছে সাহারা মরুভূমি, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণযুক্ত মরুভূমি, ঠিক আছে, যেটা কিন্তু কোথায় অবস্থান করছে? আফ্রিকার কোন দিকে? উত্তর আফ্রিকা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা অনেকবার থেকে এতদিন ধরে তোমাদের বলেছিলাম, আর সেইখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে। এবং যাদের কাছে এটা নেই তারা আফসোস তো অবশ্যই করবে, এখন না হলেও যখন অ্যান্সার কি আসবে তখন করবে। তার কারণ এখান থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের চলে এসেছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। এবং এটা কেন আসবে এখান থেকে? কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হয়তো অনেকে বলবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসবে না, আসতে পারে না, বা আসেনি, আমাদের আরটিএ কনস্টেবলে আসেনি, এখানে আসেনি, ওখানে আসেনি, কিন্তু না, এটা এনটিপিসি এক্সাম। এবং এই এক্সামের যে আগের বছরের যে প্রশ্ন, সেখানে 133টা শিফটে কোশ্চেন হয়েছিল, 30টা বা 25টা শিফটে এক্সামে কিন্তু হয়নি, ঠিক আছে। তো এখানে কিন্তু 133টা শিফটে এক্সামটা হয়েছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের একটা কমন এক্সাম হয়েছিল CBT 1, ঠিক আছে। যার জন্য এখানে কিন্তু তোমাদের 5000 প্লাস কিন্তু নাম্বার অফ কোশ্চেন রয়েছে। আর এই 5000 প্রশ্ন রিপিট হবে না এটার গ্যারান্টি কারোর কাছে নেই, আর এখান থেকে কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। এছাড়া আর কি করবে? এছাড়া মানে কোনো অন্য কী কোশ্চেন জিজ্ঞাসা করবে? আর আমরা এখানকার যে ডিটেলস কোশ্চেনগুলো হয় তার ক্লাসও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তার বাইরে কি আসতে পারে? আমরা যা ক্লাস দিয়েছি এবং যা পিডিএফ দিয়েছি এর মধ্যে থেকে ম্যাক্সিমামটা তোমাদের চলে আসছে, ঠিক আছে। এবার আমরা দেখবো এই পিডিএফটায় কি আছে। লাস্ট এক্সাম 2020-21-এর 133টা শিফটে 5000 প্লাস জিকে কোশ্চেন আছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে, 2টো পার্টে তোমরা পাবে। এটা কিন্তু এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের, যাদের কিন্তু এখনো শেষের দিকে এক্সাম রয়েছে, যাদের হয়তো এখনো স্ট্যাটাসই দেখা যাচ্ছে না, তার মানে তাদের শেষের দিকে এক্সাম আছে। তাহলে তোমরা কি করবে? যাদের মিনিমাম তোমাদের হাতে এখনো 1 সপ্তাহের উপর টাইম আছে, তারা এখনই এই পিডিএফটা নিয়ে নাও। এবং 99 টাকা দিয়ে এটা পেয়ে যাবে, বেশি দাম নেই, 99 টাকা আছে, 5000 প্লাস কোশ্চেন আছে, প্রিন্টেবল ফরম্যাটে। প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, ফটাফট তোমরা কিন্তু সেই তোমাদের যে কোনো ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে তোমরা ফটাফট এটাকে একবার করে রিভিশন দিয়ে চলে যাও, ঠিক আছে। তো এখানে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো সুন্দরভাবে রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, শিফট ওয়াইজ রয়েছে, এখান থেকে প্রশ্ন আসছে। এবং আগামী দিনে যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এক্সাম রয়েছে, ঠিক আছে, যাদের আছে, তারা কিন্তু এই ভুলটা কিন্তু কখনো করবে না, ঠিক আছে, যেটা গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টরা করছে। তো অবশ্যই যাদের কাছে এটা নেই তারা কিন্তু এখনই এটা নিয়ে নাও, 99 টাকা প্রাইস আছে, আর এখান থেকে প্রশ্ন আসবে। আর আমরা যে ক্লাসগুলো করেছি ক্লাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, পিডিএফ এর মতোই কিন্তু ক্লাসগুলোই গুরুত্বপূর্ণ, তার কারণ ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আমরা রিপিট পেয়েছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স কেমন কমন পেয়েছে? যারা এই দুদিনে এক্সাম দিয়েছে না তাদেরকে শুধু একবার জিজ্ঞাসা করে নেবে, বা যারা দুদিন এক্সাম দিয়েছে তারা যদি নিয়ে থাকে তারা নিজেরা বুঝতে পারছে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কমন এসছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে 2024-এ যে জিএসট, যেটা 50টা পেজের কথা বলছিলাম, এই পেজের প্রথম 3টে পেজ থেকে যদি আমি কথা বলি, প্রথম 3টে পেজ থেকেই মোটামুটি 3 থেকে 4টে প্রশ্ন চলে এসছে, ঠিক আছে। তোমরা এটা মিলিয়ে নিতে পারো যাদের আছে। অবশ্যই আমি কোনো কোশ্চেন কিন্তু এখন বলবো না, কারণ এখন তোমাদের বারণ আছে, তার জন্য। তো এটা যাদের প্রয়োজন আছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024। আমরা এসএসসির বিভিন্ন এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স কমন দিয়ে এসেছি, রেলওয়ের কমন দিয়েছি এর আগেও, এবং আগামী দিনেও দেবো, যেটা হচ্ছে 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো প্রতি মাসে আমরা দিচ্ছি। মে মাসেরটা খুব তাড়াতাড়ি পাবে, এপ্রিল পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে 2024-এ জানুয়ারি থেকে ডিসেম্বর, টোটাল 1200 প্লাস কোশ্চেন, তার সাথে পাবে 50টা পেজের জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিস্ট, ঠিক আছে। 2024-এর এই কমপ্লিটটা পাবে, যেটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন আসছে এবং আসবে। এটা হচ্ছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2024 না 2025-এর, এটা এপ্রিল 2025 পর্যন্ত এখন অ্যাভেলেবেল আছে। মে মাসেরটাও খুব তাড়াতাড়ি পাবে। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু আমাদের, আর তোমাদের বলি এটা তোমাদের কতদিন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেটাও যদি আমি বলি, মোটামুটি এখনও পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি তোমাদের মার্চ পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি চলে এসেছে। মার্চ 2025-এর কথা বলছি, এপ্রিলের খবর এখনও পর্যন্ত পাইনি, ঠিক আছে। তো আমি এখনো পর্যন্ত এইটুকুই দেখেছি। এবার তোমাদের যেটা প্রয়োজন আছে তোমরা সেটা নেবে। আগামী দিনে তো তোমরা অবশ্যই এক্সাম দেবে, তার জন্য তোমরা নিতে পারো, কিন্তু এটা এপ্রিল মাস পর্যন্ত এখন পড়ার দরকার নেই, তোমরা মার্চ পর্যন্তই কভার করবে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্সটা, এবং এপ্রিল পর্যন্ত তোমরা নিয়ে নেবে, যেটা কিন্তু 75 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে 2025-এর। সুতরাং এখানে কিন্তু প্রতি মাসের তোমাদের কিন্তু মোটামুটি 450-র কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন আছে, এবং অল্প সংখ্যা পেজের মধ্যে কভার করা রয়েছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তোমরা তো এখানে সেটা দেখতেই পাচ্ছ, আর অত্যন্ত ডিটেলসে আছে। যার জন্য কিন্তু এখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে একদম এপ্রিল পর্যন্ত তোমরা পাচ্ছ 75 টাকায়। এখানে CBT 1 থেকে CBT 2, অর্থাৎ রেলওয়ে এক্সামে CBT 1 টু, টিয়ার 1 টিয়ার 2 এসএসসির এক্সামে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ, এছাড়া আমাদের গ্রুপ সি গ্রুপ ডি যদি আমাদের এক্সামের নোটিফিকেশন বার হয়, সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে।
তো এটা তোমরা 75 টাকা দিয়ে পেয়ে যাবে। আর এটা হচ্ছে বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞান, যেটা লাস্ট এক্সাম, তোমাদের লাস্ট এক্সাম ঠিক না, এটা তোমাদের লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন রয়েছে এখানে। সমস্ত এক্সামে কোন কোন এক্সাম, এলপি টেকনিশিয়ান, জেই, আরপিএফ কনস্টেবল, এসআই, এছাড়া এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত এক্সামের কিন্তু কোশ্চেন রয়েছে, এসএসসিরও কিছু এক্সাম রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে। 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, 70টা পেজ এখানে রয়েছে। সমস্ত প্রশ্ন রেলওয়ে পরীক্ষার আসা কোশ্চেন, এবং এখান থেকেই তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। সামনে যাদের এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান বা জেই, যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে, এছাড়া এনটিপিসিতেও আমরা দেখতে পাচ্ছি বায়োলজির পোর্শনটা বেশি থাকছে সায়েন্সের মধ্যে। তো যাদের প্রয়োজন আছে তোমরা এটা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। আর যাদের প্রয়োজন রয়েছে তোমাদের লেটেস্ট যে পেপার রয়েছে আরপিএফ এসআই 2024, সেটা সাবজেক্ট ওয়াইজ এখানে রয়েছে, 55টা পেজের মধ্যে রয়েছে, 35 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। সো যাদের এখানে যেটা প্রয়োজন রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, এখানেই তোমরা ডেমো পিডিএফ এবং ফুল পিডিএফ সব কিছু এখানে পারচেস করতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, এবং যাদের এসএসসি জিডি এক্সাম রয়েছে 2026, তারা 2024-এর টাকা কমপ্লিট করে নাও, 25-এরটা তোমরা পাবে খুব তাড়াতাড়ি। আর যারা ডেলি ক্লাস দেখো, অবশ্যই অ্যাড সেকশন রয়েছে যেটা, ঠিক আছে, মাঝখানেই আসছে, তো সেটা তোমাদের জন্য হয়তো সমস্যার কারণ হবে। সেটা তোমরা কি করবে, একদম ডাইরেক্ট স্কিপ করে দেবে, ঠিক আছে। স্কিপ করে মেন কন্টেন্টে ফোকাস করবে। আমাদের পরবর্তী কোশ্চেন স্টার্ট হচ্ছে এখান থেকে। কে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বাহাদুর খান, লক্ষ্মীবাই, তাঁতিয়া টুপি, নাকি বেগম হজরত মহল? তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, মহাবিদ্রোহের নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন বেগম হজরত মহল ফ্রম লখনৌ, ঠিক আছে। পরের কোশ্চেন আছে, কোন দেশে বা মহাদেশে সাহারা মরুভূমিটা অবস্থান করছে? কোথায় অবস্থান করছে এই সাহারা, যেটা কিন্তু একটু আগেই কিন্তু আমরা বললাম আফ্রিকায় অবস্থান করছে, আফ্রিকার উত্তরে, অর্থাৎ উত্তর আফ্রিকাতে অবস্থান করছে এই সাহারা মরুভূমি, সাহারা ডেজার্ট। পরের প্রশ্ন আছে, ভারতের যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, যেটা আমরা বলে থাকি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা প্রবর্তন করেছিলেন কে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা প্রবর্তন করেছিলেন লর্ড লিটন, লর্ড লিটন। পরের প্রশ্ন আছে, এবং এটা কিন্তু 1878 সালে তিনি কিন্তু এটা কি করেছিলেন, অবশ্যই কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন 1878-এ। পরের প্রশ্ন আছে, ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি? অপশান আমাদের কাছে রয়েছে লে হাভরে, অ্যান্টওয়ার্প, রোটারডাম এবং সাউদাম্পটন। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই রোটারডাম, যেটা রয়েছে, যেটা কিন্তু ইউরোপের একটা ব্যস্ততম সমুদ্র বন্দর। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে এটা তৈরি করা হয়েছিল? এখানে কিন্তু প্রস্তাবনা সম্পর্কে আমরা যখনই জানতে চাই তখনই কিন্তু আমরা জানি যে এখানে আমাদের প্রস্তাবনা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে অবজেক্টিভ রেজলিউশন পাস করানো হয়েছিল কবে, যেটা কিন্তু 13 তারিখে পাস করানো হয়েছিল জওহরলাল নেহরুর মাধ্যমে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার মাধ্যমে এই যে প্রস্তাবনা তিনি কিন্তু পাস করেছিলেন, তার মানে এই যে অবজেক্টিভ রেজলিউশনটা পাস করানো হয়েছিল তার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে এই সংবিধানের প্রস্তাবনা কিন্তু প্রস্তুত করা হয়েছিল। এবং সংবিধানের প্রস্তাবনা কিন্তু একবারই মাত্র আমাদের এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, যেটা কিন্তু করা হয়েছিল 1976-এর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেখানে আমাদের তিনটে ওয়ার্ড যেমন হচ্ছে কি কি, একটা রয়েছে ইন্টিগ্রিটি, সোভেরেইন, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি, সিকিউলার, এই সমস্ত যে শব্দগুলো রয়েছে এই সমস্ত শব্দগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাড অন করা হয়েছিল। বিশেষ করে এখানে মুখস্থ রাখবে যেগুলো আমাদের হচ্ছে সোশ্যালিস্ট, সিকিউলার এবং ইন্টিগ্রিটি, এই শব্দ তিনটে কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে। পরীক্ষায় প্রশ্ন আছে, সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেটা কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। প্রস্তাবনার ভাষাটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন আছে, কোন সত্যাগ্রহের অংশ নিয়ে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পেয়েছিলেন? তো বল্লভভাই প্যাটেলকে কিন্তু সর্দার উপাধিটা কে দিয়েছিলেন? মূলত এটা আমাদের প্রশ্ন রয়েছে, যেটা কিন্তু এই উপাধিটা দিয়েছিলেন মহিলারা। কোথাকার মহিলাটা না, এই যে বারদৌলির যে কৃষক আন্দোলন হয়েছিল সেখানকার যে মহিলারা ছিল তারাই কিন্তু এখানে এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেছিলেন। পরের প্রশ্ন আছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছিল? কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? অবশ্যই এটা কিন্তু আমরা জানি, এটা আমাদের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যেও রয়েছে, যেটা 24 নম্বর আর্টিকেলে কিন্তু আমরা জানি, যেটা না, এটা 24 নম্বর আর্টিকেলে যেটা আছে কি, সেটা হচ্ছে তোমাদের যে 14 বছরের কম বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে
তাদের কিন্তু কোনো রকম বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু রয়েছিল আমাদের 24 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আর আর্টিকেল সম্পর্কিত তোমাদের ক্লাস কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে, সেটা দেখে নেবে, ঠিক আছে। আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা কিন্তু প্রদান করতে হবে, এবং এটা কিন্তু তার পিতামাতারও কিন্তু একটা মৌলিক কর্তব্য, ঠিক আছে, সেটার মধ্যেও আসে। তো এখানে কিন্তু 86 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে কিন্তু এটাকে করা হয়েছিল। পরে প্রশ্ন আছে, আর শিক্ষার আইন সেটা কত সাল? শিক্ষার আইন যেটা কিন্তু 2009। আচ্ছা, পৃথিবীর যে দীর্ঘতম রেলপথ সেটা কোনটা? পৃথিবীর দীর্ঘতম রেলপথ যেটা হচ্ছে দ্য ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যেটা কিন্তু পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে পথ। আর তোমাদের বলে রাখি, আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যে সব থেকে আমাদের কি উচ্চতম হাইয়েস্ট সেটা কি রেলওয়ে ব্রিজ, সেটা কিন্তু উদ্বোধন করলেন। সেটা কোথায় অবস্থান করছে? সেটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থান করছে, ঠিক আছে। এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ব্রিজ, যেটা কিন্তু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সেটা কোন নদীর ওপর অবস্থান করছে? যেটা কিন্তু চেনাব নদীর ওপর কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। তো আজকে কিন্তু তার কিন্তু উদ্বোধন হয়ে গেল। আর এটা কিন্তু কাটারি থেকে ওই জম্মু থেকে এবং লেহ থেকে এই সমস্ত যে কানেক্টগুলো, এগুলোকে কিন্তু কানেক্ট করে দেবে, এবং 3 ঘন্টার মধ্যে সেটা কিন্তু যাওয়া আসা বেশ সুগম রাস্তা সেটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। যদিও এই প্রজেক্টটা বহুদিন আগে শুরু হয়েছিল, সেটার শেষ হলো আজকে, কমপ্লিট হলো, এবং আগামীকাল থেকে তার সমস্ত যাত্রী চলাচলের জন্য আর কি সেটা খুলে যাচ্ছে। পরে কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি, 1856 সালে লর্ড ক্যানিং এর আমলে কোন সংস্কার বা আইন এটা প্রণীত হয়েছিল? তো আমরা জানি 1856 সালে লর্ড ক্যানিংয়ের সময় যেটা কিন্তু অবশ্যই যেটা হয়েছিল সেটা কিন্তু বিধবা বিবাহ যেটা কিন্তু প্রণয়িত হয়েছিল। এবং এখানে কিন্তু দেখবে এটা কিন্তু আইন কিন্তু, ঠিক আছে, আইন, বিধবা বিবাহ আইনের কথা বলা হচ্ছে। আর লর্ড ক্যানিং তিনি কিন্তু সিপাহী বিদ্রোহের সময় কিন্তু ছিলেন, ঠিক আছে। যখন আমাদের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন কিন্তু তিনি ছিলেন, লর্ড ক্যানিং, তার সময়কালেই হয়েছিল। পরের প্রশ্ন আছে, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী রয়েছে কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ইয়াংসি কিয়াং, যেটা রয়েছে এশিয়ার দীর্ঘতম রিভার। পরের প্রশ্ন আছে, রুদ্রপ্রয়াগ এটা কোন নদীর সঙ্গমস্থল রয়েছে? তো রুদ্রপ্রয়াগ যেটা কিন্তু অলকানন্দা এবং মন্দাকিনী যেটা কিন্তু রুদ্রপ্রয়াগে কিন্তু মিলিত হয়েছে। অলকানন্দা ভাগীরথী যেটা কিন্তু দেবপ্রয়াগে মিলিত হয়েছিল। পরের প্রশ্ন আছে, ভাগড়া নাঙ্গাল যে বাঁধ রয়েছে এটা কোন নদীর উপর নির্মিত? এটা কিন্তু অবশ্যই আমাদের বড় বাঁধ রয়েছে ভাগড়া নাঙ্গাল বাঁধ, যেটা কিন্তু শতদ্রু নদীর উপর নির্মাণ করা হয়েছে। আর দীর্ঘতম বাঁধ যেটা কিন্তু হীরাকুদ বাঁধ, যেটা উড়িষ্যার মহানদীর উপর রয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম যে রিমোট সেন্সিং স্যাটেলাইট সেটা কোনটা? IRS-1 এর এ যেটা রয়েছে ইন্ডিয়ার প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট। পরের কোশ্চেন আছে, জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটার ফুল ফর্ম রয়েছে জিপিএস এর। এটা দিয়ে কি পরিমাপ করা হয়? তো এটা দিয়ে কি পরিমাপ করা হয়? যেটা কিন্তু লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু এটা নির্ণয় করা হয়ে থাকে জিপিএস এর মাধ্যমে। পরের প্রশ্ন আছে, টোডা যে একটা ট্রাইব রয়েছে, উপজাতি রয়েছে, এটা দেখতে পাওয়া যায় সম্ভবত কোথায়? তো আমরা জানি এই যে টোডা উপজাতি যেটা কিন্তু বিশেষত দেখা যায় নীলগিরি পার্বত্য অঞ্চলে। পরের কোশ্চেন আছে, কে প্রস্তাবনাকে ভারতের রাজনৈতিক রাশিফল অর্থাৎ পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন? কি বলেছিলেন? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলকে বলেছিলেন পলিটিক্যাল হরোস্কোপ। তো বিভিন্ন জন এখানে বিভিন্ন মতামত দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন KM মুন্সি, যিনি কিন্তু এই প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে আখ্যায়িত করেছিলেন। পরের কোশ্চেন আছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল? তো এটা কিন্তু আমরা এর আগেও কিন্তু বহুবার বলেছিলাম, এবং এক্সামেও কিন্তু আমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পাবো এটা সামনে। 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল, সেই 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা কিন্তু হয়েছিল, প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা কিন্তু রাজস্থানে হয়েছিল, নাগর ডিস্ট্রিক্টে। পরের কোশ্চেন আছে, ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার যে ক্ষমতা অর্থাৎ চূড়ান্ত ব্যাখ্যা করার যে ক্ষমতা, অর্থাৎ আমি দেখা গেলো একটা আর্টিকেল নিয়ে আমি ভাবছি, এই আর্টিকেল নিয়ে এ এক কথা বলছে, ও এক কথা বলছে, ঠিক আছে, এটার সঠিক তথ্য আমি পাচ্ছি না। তাহলে কে এটা সঠিক তথ্যটা দিতে পারে? কোন আর্টিকেলে কি রয়েছে সেটা সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে একমাত্র, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে যেটা, সে হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই হচ্ছে এই সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং সংবিধানের রক্ষাকর্তা, ঠিক আছে। তো এই জন্যে কিন্তু আমাদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে
সেইগুলো যাতে কোনো রকমভাবে লঙ্ঘন করা না যায় তার জন্যই কিন্তু 32 নম্বর আর্টিকেলটা রয়েছে। 32 নম্বর আর্টিকেল সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, কনস্টিটিউশনাল রেমেডির কাজ করে, যার জন্য আমাদের যে কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু সেইটার মাধ্যমে আমরা কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কিন্তু আমরা যেতে পারি। ঠিক আছে, এই যে আমাদের পাওয়ারটা, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক না, এটা আমাদের 32 নম্বর আর্টিকেল কিন্তু এই পাওয়ারটা দিয়েছে সংবিধানের। পরের কোশ্চেন আছে, একটি অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উপস্থাপন করা যেতে পারে? এর আগেও বলেছিলাম যেটা কিন্তু অর্থ বিল শুধুমাত্র কিন্তু লোকসভাতেই পেশ করা যায়, এবং কোনো বিল অর্থ বিল কিনা সেটাও কিন্তু দেখবে একমাত্র লোকসভা স্পিকার। ঠিক আছে, আর কত নম্বর আর্টিকেলে রয়েছে মানি বিল? 110 নম্বর আর্টিকেল থেকে কিন্তু আমরা জানতে পারি। পরে প্রশ্ন আছে, কলকাতা হাইকোর্ট কোন ভাইসরয়ের আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা হাইকোর্ট যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড এলগিনের আমলে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো ছিল সেই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা দেখলাম, এবং এগুলো কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আগামী দিনে যারা গ্র্যাজুয়েট এক্সাম দিচ্ছ বা আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম দিচ্ছ, এবং সামনে যারা কিন্তু গ্রুপ ডি দেবে তাদের জন্য কিন্তু আমাদের এই রেলওয়ে সিরিজ কোশ্চেন, যেগুলো কিন্তু সমস্ত কোশ্চেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আর্টিকেল থেকে আরেকটা কোশ্চেন যেটা কিন্তু খুব সম্ভবত আমরা সামনেই কিন্তু পেয়ে যাব কোনো না কোনো শিফটে, এই সামনে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামই কথাই বলছি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বাজেট বলে থাকি। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? যেমন 110 নম্বর আর্টিকেলে আমরা মানি বিল সম্পর্কে জানতে পারি, ঠিক সেরকম আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত নম্বর আর্টিকেল থেকে জানতে পারি। এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, আর অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আমাদের এই আর্টিকেল থেকে যা ক্লাস নিয়েছি সেটাই হচ্ছে আমাদের সব থেকে ভালো লাগছে, যেটা কিন্তু আমরা যে কটা ক্লাস করিয়েছিলাম সংবিধান থেকে শুধুমাত্র হাতে গোনা কটা করেছিলাম, খুব জোর 7টা থেকে 10টা মতো হবে, তার মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমাদের চলে এসছে। এটাই হচ্ছে সব থেকে ভালো খবর। ঠিক আছে, তো আগামী দিনে যারা যারা এক্সাম দিচ্ছ তারা কিন্তু অবশ্যই তোমাদের যদি টাইম থেকে থাকে তাহলে আমাদের ক্লাসগুলো দেখতে পারো, আর যদি টাইম না থাকে তাহলে প্রিভিয়াস ইয়ার যে 5000+ কোশ্চেনের কথা বলছি ওটা অবশ্যই দেখে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো গুরুত্বপূর্ণ আছেই। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, কমন কিন্তু অবশ্যই আসবে। ভালো করে পড়ে যাবে, যাদের কাছে রয়েছে, যাদের কাছে নেই সেটা যদি তোমাদের হাতে টাইম থাকে তবেই নেবে, না হলে নেওয়ার কোনো লাভ নেই, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা শেষ করতে পারবে না, এটাই সমস্যা। তোমাদের আগে থেকে নিতে হতো, এবং তোমাদের আগে থেকে বলে রাখি যারা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট আছো তাদেরকে আগে থেকে বলছি, তোমরা যদি এরকম ভুল করো তাহলে তোমাদের সেই একই হবে পরীক্ষার সময়, এটা নিই ওটা নিই সেটা নিই, দিয়ে লাস্টে সেই জিরোই একদম আউটপুট আসবে। তো সেটা তোমাদের তখন নিয়ে কোনো লাভ নেই। যেমন এখন যে অবস্থা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের হয়েছে, এখন তাদের যদি পিডিএফ আমি দিয়েও দিই তাও তাদের কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, তো যাদের কিন্তু শেষের দিকে পরীক্ষা আছে, মোটামুটি তোমাদের হাতে যদি 10 দিন তোমাদের হাতে টাইম থাকে তাহলে কিন্তু তোমরা এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো, না হলে ফালতু টাইম নষ্ট করে বা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, একদম পরিষ্কার। তো যাদের প্রয়োজন আছে সেটা তোমরা নেবে, সামনে যদি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম থাকে অবশ্যই তাহলে কিন্তু নিতে পারো। ঠিক আছে, কারণ দুটোর জন্যই তোমাদের কিন্তু হেল্পফুল হয়ে যাবে এটা। যে কোনো পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করবে, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। এছাড়া সামনে আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের এসএসসির এক্সামগুলো রয়েছে, পরপর তোমাদের কিন্তু নোটিফিকেশন আসতে থাকবে। আগামীকালই আমাদের নোটিফিকেশন আসছে, একটা বড়সড় একটা আপডেট আসছে, সেটা যখন আসবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, টেলিগ্রাম চ্যানেল সবার আগে যুক্ত হবে, কারণ সেখানে সবার আগে তোমরা নোটিফিকেশন সব কিছু তোমরা সবার আগে ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।